সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তোমরা যারা স্কুল জীবনের পাঠ শেষ করে আমাদের এই কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, তাদেরকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি নাসরিন আক্তার জুথি, খণ্ডকালীন প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি নাজির আক্তার কলেজ, সোনাতলা, বগুড়া। দীর্ঘ কয়েকটি মাস করোনা মহামারীর কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কর্মসূচিই বন্ধ রয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে এবং আমাদের কলেজের অধ্যক্ষ স্যারের প্রচেষ্টায় আমরা তোমাদের জন্য অনলাইনে ইউটিউবের ক্লাসের ব্যবস্থা করেছি। তোমরা যতদিন না শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারছো বা আমরা তোমাদের জন্য শ্রেণীকক্ষে ক্লাস নিতে না পারছি, ততদিন তোমরা অনলাইনে ক্লাসগুলো বাসায় থেকেই করতে পারবে। আশা করি এই ক্লাসগুলো করে তোমরা সবাই বাসায় বসেই অনেকটাই উপকৃত হবে। যাই হোক, এখন আমি আমাদের মূল আলোচনায় চলে আসি। গত ক্লাসে আমাদের শ্রদ্ধেয় বাবুল আক্তার স্যার তোমাদের একটি ক্লাস নিয়েছিল। ক্লাসে স্যার বইয়ের বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণাও দিয়েছে, যার কারণে আমি আর বেশি কিছু বলছি না। আমি তোমাদের যা পড়াবো এটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতির একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রথম পত্র বইটি। দেখো, স্ক্রিনে একটা বইয়ের ছবি কভার ফটো দেওয়া আছে, কভার পেজটা দেওয়া আছে। এটি অক্ষরপত্র প্রকাশনীর বই। আমি তোমাদের এই বইটি পড়াবো। এই বইটি লেখক দুইজন, ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান ও ডক্টর ATM শামসুজ্জোহা। বইটির কয়েকটি অধ্যায় রয়েছে। অধ্যায় সম্পর্কে প্রাথমিক ধারণাগুলো স্যার গত ক্লাসে দিয়ে ফেলেছে। প্রথম পত্রের প্রথম অধ্যায় আছে প্রাক ইসলামী আরব। আমরা প্রাক ইসলামী আরব সম্পর্কে জানব। এইখানে আরবের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতির বৈশিষ্ট্য, আয়তন, জনসংখ্যা এগুলো সম্পর্কে আমরা জানব। প্রায় 1400 বছর পূর্বে পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ আরব দেশ ইসলামের আবির্ভাব ঘটেছিল। প্রায় 1400 বছর পূর্বে পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ আরব দেশে কি হয়েছিল? ইসলামের আবির্ভাব ঘটেছিল। ইসলামের আবির্ভাবের ইসলামের শুরুর আগে এই অঞ্চলের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অবস্থা ছিল অত্যন্ত বিশৃঙ্খল এবং অস্থিতিশীল। আরব কথাটি, আরব শব্দটির অর্থ হচ্ছে মরুময়। আরব শব্দটির অর্থ মরুময়। আরব হিব্রু ভাষার আরবের সমর্থক শব্দ ছিল আবহার। হিব্রু ভাষায় আরবের সমর্থক ছিল আবহার। আরব শব্দটির অর্থ যেহেতু মরুময়, এইখানে আরব ভূখণ্ড জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ নামে পরিচিত ছিল। আরব ভূখণ্ডটি জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ নামে পরিচিত ছিল। আরব উপদ্বীপটির 3 দিক সাগর এবং 1 দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত হওয়ায় আরববাসীরা তাদের ভাষায় একে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলে অভিহিত করেছিল। আরব উপদ্বীপটির 3 দিক ছিল সাগর এবং 1 দিক ছিল স্থলভাগ।
আরবের ভৌগোলিক অবস্থান। ইসলাম ধর্মের উৎপত্তি ভূমি হল আরব উপদ্বীপ। আরব উপদ্বীপের অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে। আরব উপদ্বীপটির অবস্থান ছিল এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে। পৃথিবীর বৃহত্তম এই উপদ্বীপের উত্তরে ছিল সিরিয়া মরুভূমি, পূর্বে পারস্য উপসাগর ও ওমান উপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং পশ্চিমে লোহিত সাগর। ভৌগোলিক অবস্থানের দিক থেকে এটি এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের সংযোগস্থলে অবস্থিত। এটি কি ছিল? ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের সংযোগস্থলে অবস্থিত। আরব দ্বীপটির আয়তন ছিল 10,27,000 বর্গমাইল বা 26,58,781 বর্গ কিলোমিটার। 2018 সালে এ অঞ্চলে জনসংখ্যা 7,80,00,000 মতো ছিল। 2018 সালের জরিপে এই অঞ্চলের জনসংখ্যা ছিল 7,80,00,000 মতো। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। আরব দেশ ছিল 3 ভাগে বিভক্ত: মরু অঞ্চল, পাহাড় অঞ্চল, উর্বর অঞ্চল। আরব দেশটি ছিল 3 ভাগে বিভক্ত। একটি ছিল মরু অঞ্চল, পাহাড় অঞ্চল ও উর্বর অঞ্চল। মরু ও পার্বত্য এলাকা ছাড়া আরবের উর্বর তৃণ অঞ্চল কয়েকটি প্রদেশেও বিভক্ত ছিল, যেমন হেজাজ, ইয়েমেন, নজদ, হাজরামাউত এবং ওমান। আরবের অধিকাংশ অঞ্চলই মরুময় এবং অনুর্বর ছিল। আরবের অধিকাংশ অঞ্চলই ছিল মরুময় এবং অনুর্বর। আরব উপদ্বীপের পশ্চিমাংশে লোহিত সাগরের তীরবর্তী এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল পাহাড়ি অঞ্চল। মরু ও পার্বত্য এলাকা ছাড়াও আরব ভূখণ্ডের উর্বর তৃণভূমি অঞ্চল বিদ্যমান ছিল। আরবের এই তৃণভূমি অঞ্চল কয়েকটি প্রদেশের মধ্যে ছিল: হেজাজ, ইয়েমেন, নজদ, হাজরামাউত ও ওমান। এই প্রদেশগুলোর মধ্যে আরবের মধ্যভাগে অবস্থিত হেজাজই ছিল ইসলামের কেন্দ্রভূমি। ইয়েমেন শব্দের অর্থ সুখী বা সৌভাগ্যবান। ইয়েমেন, হাজরামাউত, ওমান নিয়ে গঠিত দক্ষিণ আরব। ইয়েমেন, হাজরামাউত ও ওমান নিয়ে গঠিত ছিল দক্ষিণ আরব। এই ইয়েমেন শব্দের অর্থ ছিল সুখী বা সৌভাগ্যবান। এই অঞ্চলগুলো কৃষি উৎপাদন, ব্যবসা বাণিজ্য, রকমারি পণ্যদ্রব্য কেন্দ্রস্থল ও ধনসম্পদের কেন্দ্রভূমি হওয়ায় প্রাচীনকালে একে সুখী আরব ভূমি বা আরবদের সৌভাগ্য বলা হতো। কি বলা হতো? এই অঞ্চলগুলো কৃষি উৎপাদন, ব্যবসা বাণিজ্য, রকমারি পণ্যদ্রব্যের কেন্দ্রস্থল ও ধনসম্পদের কেন্দ্রভূমি হওয়ায় প্রাচীনকালে একে সুখী আরব ভূমি বা আরবের সৌভাগ্য বলা হতো। প্রাক ইসলামী আরবে আবহাওয়া, উৎপন্ন দ্রব্য ও জীবজন্তু। আবহাওয়া, জলবায়ু। আরব দেশের 3 দিকে সাগর বেষ্টিত থাকার কারণে একে আরব উপদ্বীপ বা জাজিরাতুল আরব বলা হলেও আরবে কোনো নদ নদী নেই। অধিকাংশ অঞ্চলেই আবহাওয়া ছিল গরম ও শুষ্ক। আরব দেশের অধিকাংশ অঞ্চলগুলোর আবহাওয়া ছিল কি? গরম ও শুষ্ক। উচ্চভূমির গরমের সময় রাতে নাতিশীতোষ্ণ হয়ে থাকে,
শীতকালে কোনো কোনো সময় তাপমাত্রা 0 ডিগ্রির নিচেও নেমে যেত। 0 ডিগ্রির নিচেও নেমে যেত। আরবের জীবজন্তু। প্রাচীনকাল থেকে আরবের উট, ঘোড়া, ভেড়া, ছাগল ও দুম্বা গৃহপালিত জন্তু ছিল। এইসব পশুর চামড়া, পশম ও মাংস তাদের জীবন রক্ষার গুরুত্বপূর্ণ অবদান রাখে। পবিত্র কোরআন শরীফে উটকে আরবের একটি বিশেষ অবদান বলে বর্ণনা করা হয়েছে। এছাড়াও আরবের জীবকুলের মধ্যে চিতাবাঘ, হায়ানা, নেকড়ে, বাঘ, শিয়াল ও গিরগিটি উল্লেখযোগ্য। শিকারী পাখিদের মধ্যে ঈগল, বাজ পাখি ছিল উল্লেখযোগ্য। উট ছিল আরববাসীদের একমাত্র বাহন। উটকে মরুভূমির জাহাজ বলা হতো। কৃষিপণ্য ও গাছপালা মধ্যে আরব দেশে বার্লি, যব, কফি, নীল, খেজুর, শাকসবজি ও ফলমূল উৎপন্ন হতো। এগুলো আরবদের প্রধান খাদ্য ছিল। ধনী দরিদ্র সকলের খেজুর খেয়ে থাকত। খেজুর গাছ আরব দেশের কুইন অফ ট্রিজ বলে অভিহিত। এটি স্থানীয় অধিবাসীদের বহু প্রয়োজন মেটাত। খেজুরের বীজ গুঁড়া করে উটকেও খাওয়ানো হতো। খেজুরের রস বেদুইনদের একটি জনপ্রিয় পানীয় ছিল। খেজুর গাছ, ডাল, আঁশ বেদুইনদের নিত্য কাজে ব্যবহৃত করা হয়েছিল। দুইটি সামগ্রী উট ও খেজুর বেদুইনদের নিকট অতি মূল্যবান ও ধনসম্পদ হিসেবে বিবেচিত ছিল। প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ তৎকালীন আরব দেশে ছিল না বললেই চলত। প্রাচীনকালে আরবের পশ্চিম তীরে, ইয়েমেন অঞ্চলে এবং কেন্দ্রীয় আরবের কয়েকটি স্থানে খাঁটি সোনাও পাওয়া যেত। মুক্তা ও লবণ ছিল আরবের খনিজ সম্পদ। 3য় হিজরির ভূগোলবিদ মাসদেসি ও হামদানি আহসানা তাকাসিন ও সিফাতে জাজিরাতুল আরব নামক গ্রন্থদ্বয়ে আরব দেশের খনিজ সম্পদের যে বর্ণনা দিয়েছিলেন তাতে স্বর্ণের কথাই উল্লেখ আছে। আরব দেশে তত বেশি সোনার খনি ছিল যে ওইগুলো শোধন করার প্রয়োজন হতো না। মরুদ্যানে উৎপন্ন অন্যান্য ফলের মধ্যে বেদেনা, আপেল, বাদাম, কমলা লেবু, কাগজি লেবু, আখ, তরমুজ ও কলা ছিল উল্লেখযোগ্য। আরববাসীদের জীবন জীবিকার উপর ভৌগোলিক প্রভাব ছিল চরিত্রের উপর প্রভাব। ভৌগোলিক পরিবেশের দেশ ছিল আরব দেশ। তাই আরববাসীদের জীবনযাত্রা, দেহ, মন ও চরিত্রের উপর ও পরিবেশের প্রভাবও অপরিসীম ছিল। আরববাসীদের জন্ম হতে মৃত্যু পর্যন্ত জীবন ধারণের জন্য সর্বদা এক প্রতিকূল ভৌগোলিক অবস্থা ও আবহাওয়ার সঙ্গে তারা সংগ্রাম করে যেত। তারা কষ্টসহিষ্ণু ও কঠোর পরিশ্রম ও ধৈর্যশীল হয়ে উঠেছিল। আরববাসীদের যাযাবর জীবন। মরুভূমির উত্তপ্ত বালুকারাশি, সাইমুম ঝড়, লু হাওয়া, পাহাড় ও কণ্টকাদির মধ্যে তাদেরকে বসবাস করতে হতো। আরববাসীরা তাদের জীবনটা যাযাবর হিসাবে জীবনযাপন করত। মরুভূমির উত্তপ্ত বালুকারাশি, ঝড়,
হাওয়া, পাহাড় ও কণ্টকাদির মধ্যে তাদের বসবাস করতে হতো। তাই আরববাসী ছিল রুগ্ন, দুর্ধর্ষ ও বদমেজাজি। এসব কারণে আরববাসীরা ছিল রুগ্ন, দুর্ধর্ষ ও বদমেজাজি। খাদ্য উৎপাদন এদেরকে যাযাবর করে তোলে। খাদ্যের সন্ধানে তারা কি করত? এক স্থান হতে অন্য স্থানে যাতায়াত করত বা গমন করত। মরুময় দুর্গম পথে নিরাপত্তার জন্য তারা কাফেলাবদ্ধ হয়ে চলত। মানে তারা মরুময় এই দুর্গম পথে চলাচলের জন্য কাফেলাবদ্ধ হয়ে, মানে অনেকগুলো লোক একসঙ্গে দলবদ্ধ হয়ে চলাচল করত। ফলে তারা গোত্রবদ্ধ হয়। এই গোত্রপ্রীতি আরবদেরকে অন্য গোত্রের সাথে শত্রু ভাবাপন্ন করে তোলে। মানে এক গোত্র অন্য গোত্রের সাথে শত্রু ভাবাপন্ন করে তুলেছিল। অনেক সময় জীবিকা অন্বেষণের জন্য তারা লুটতরাজকে উপজীব্য হিসাবে গ্রহণ করত। তারা কি করত? তাদের জীবিকা পরিচালনার জন্য বিভিন্নভাবে লুটতরাজ করত। আরববাসীরা ছিল স্বাধীনচেতা। তিন দিকে সমুদ্র বেষ্টিত থাকার কারণে এবং প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের জন্য আরব দেশ দীর্ঘদিন পর্যন্ত বিদেশি প্রভাব হতে মুক্ত ছিল। এই পরিবেশে আরববাসীদেরকে স্বাধীনতা ও গণতান্ত্রিক প্রিয় করে তুলেছিল। এই পরিবেশটাই আরববাসীদের কি করেছিল? স্বাধীনতা ও গণতান্ত্রিক করে তুলেছিল। তারা স্বাধীনতা রক্ষাতে কোনোরূপ ত্যাগ স্বীকার করতে পিছুপা ছিল না। তারা পরিশ্রমী হওয়ার ফলে খাদ্য সংগ্রহের জন্য আরবের এক শ্রেণী বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করত বা লিপ্ত থাকত। তারা পরিশ্রমী হওয়ার কারণে ফলে খাদ্য সংগ্রহের জন্য আরবের এক শ্রেণী বিদেশের সঙ্গে কী করত? ব্যবসা বাণিজ্য লিপ্ত ছিল। সিরিয়া, পারস্য, মিশর ও ভারতীয় উপমহাদেশের সঙ্গে এদের ব্যবসায়ী লেনদেন চালাতো। ফলে বিদেশি সাংস্কৃতিক প্রভাব তাদের উপর পড়ত। সে সময় আরব সমাজে কবিদের প্রভাব ছিল এবং কবিতা চর্চার প্রচলন ছিল। সে সময় কি ছিল? আরব সমাজে কবিদের প্রচলন ছিল এবং বিভিন্ন কবিতা চর্চার প্রচলনও ছিল। আরববাসীদের অতিথিপরায়ণতা, গোত্রপ্রীতি ও অতিথেয়তা আরববাসীদের জীবনে ছিল এক মহান গুণ। অপরদিকে প্রাকৃতিক বৈচিত্র্যময় দেশের আদিবাসীরাও নানা বৈচিত্র্যময় চরিত্রের অধিকারী ছিল। ধর্মপ্রবণতা ছিল তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। আরববাসীদের জীবনে ভৌগোলিক প্রভাব অত্যন্তই বেশি ছিল, কারণ ভৌগোলিক পরিবেশে সেখানকার মানুষ জীবন সংগ্রামে সংবদ্ধ ছিল। আরব উপদ্বীপ ছিল একটি প্রাচীন ভূমি। এদেশে মানুষ মরুভূমিতে কঠিন জীবনযাপন করার ফলে কঠোরভাবে জীবনকে উপলব্ধি করেছিল। এদেশের মানুষ মরুভূমিতে তাদের কঠিন জীবনযাপন করার ফলে কঠোরভাবে জীবনকে উপলব্ধি করে বা বুঝতে পারে। তারা প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকতে চায়। তাদের এই দুর্দশার জীবনযাপনের প্রাকৃতিক প্রভাব সুস্পষ্ট। আমরা উপরে যতটুকু অংশ পড়লাম বা জানলাম তা থেকে আমরা বুঝতে পারলাম আরব উপদ্বীপের যে আয়তন ছিল 10,57,000 বর্গ মাইল বা 26,58,781 বর্গ মাইল। আরব ভূখণ্ড ছিল জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ নামে পরিচিত। আরব ভূখণ্ডটি জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ নামে পরিচিত। এখানের প্রধান বাহন ছিল
উটকে মরুভূমির জাহাজ বলা হতো। উটকে মরুভূমির জাহাজ বলা হতো। এছাড়া বিভিন্ন পশু এখানে ছিল। আরব শব্দটি এসেছিল কোথা থেকে? মরুময় থেকে। আরব শব্দটি এসেছিল মরুময়। এটি একটি হিব্রু ভাষার সমর্থক শব্দ। হিব্রু ভাষার সমর্থক শব্দ। প্রাক ইসলামী আরবের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতিক সম্পর্কে আমরা আরবের আবহাওয়া, জীবজন্তু, খাদ্যদ্রব্য, ভৌগোলিক অবস্থান এবং বিভিন্ন বিষয়ে জানতে পারলাম। পরবর্তী ক্লাসে আমরা সভ্যতা নিয়ে আলোচনা করব। এখানে প্রাচীন সভ্যতা, মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, হিব্রু সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা এবং আয়ামেজাইল পর্যায়ক্রমে এভাবে আমরা আমাদের ক্লাসের পার্টগুলো আস্তে আস্তে এগোবো। আজকের মতো ক্লাস এখানে শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনায়। আল্লাহ হাফেজ।